এখন শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। তাহলে চলুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপ কি আদালতে। আজ আমাদের বিশেষ অতিথির সাথে। মানুষ যখন বিমর্ষ হয়ে পড়ে, হতাশাগ্রস্ত হয়, তখন ইনি মানুষকে হাসান, মানুষের জীবনে রঙিন আনন্দ এনে দেন। প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি কমেডির বাদশাহ কপিল শর্মা। থ্যাংক ইউ, ধন্যবাদ, শুক্রিয়া। এই হাততালি চলতে থাকুক। আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের জজ সাহেবকে। উনি হলেন বিশেষ গুরুত্বপূর্ণ সঙ্গীত জগতের বিরাট বড় কলাকুশলী, লেখক, অলিম্পিয়ান। আমি আমন্ত্রণ জানাচ্ছি রাজা রণধীর সিংকে। তো আদালতে অপরাধীও রয়েছেন, জজও রয়েছেন। হে অভিযোগের দেবতা, দয়া করুন, দয়া করুন। এখানে তো দয়া করার কোনো জায়গা নেই কপিল। আচ্ছা, একে তো আদালতের সেট, তার উপর এত বড় বড় মনীষীর ছবি টাঙানো রয়েছে সব, মানে মানুষ তো ভয়ই থাকবে। পরিবেশটা এত ভয়ঙ্কর করে রাখেন স্যার। আচ্ছা, মোকদ্দমা শুরু করার আগে আজকের জজ রাজা রণধীর সিং এর অনুমতি চাইব তদন্ত শুরু করার জন্য। প্লিজ শুরু করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপ কি আদালতে। প্রথম অভিযোগ কপিল শর্মার উপর। আপ কি আদালতে কমেডির বাদশাহ কপিল শর্মার ওপর অভিযোগ আনা হয়েছে যে ইনি ফিল্ম নিয়ে পুরোপুরি অবসেসড। কপিল, টিভি আপনাকে এত বড় স্টার বানিয়েছে, গোটা পৃথিবী আপনাকে সুনাম দিয়েছে, এত মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি টিভি ছেড়ে বারবার সিনেমার দিকে ঝোঁকেন কেন? এই যে সিনেমার ভূত, হ্যাঁ স্যার, সেটা কি মুম্বাইতে আপনার মাথায় চেপেছে নাকি অমৃতসর থেকে আপনার মাথায় চেপেছিল? হ্যালো ম্যাডাম। স্যার, আসলে আমি অমৃতসরে অ্যাকচুয়ালি কখনোই এসব ভাবিনি। আমার তো মনে হতো যে আমি বড় হয়ে একদিন সিঙ্গার হব। তা আমি যখন দাদর এক্সপ্রেস ট্রেনে প্রথমবার মুম্বাইতে এলাম, তখন ওই 72 সিটারের যে বগিটা, তার মধ্যে 69 জনই কিন্তু সিঙ্গার ছিল। তা আমি ওখানে কাউকে বলিনি। যে ওরা বলছিল যে কি কারণে যাচ্ছি, আমি বললাম যে আমি ওখানে কিছু কাজ আছে তাই যাচ্ছি। আমি ভাবলাম যে আমাদের ভারতবর্ষে এত সিঙ্গার রয়েছে, ট্যালেন্টের তো অভাব নেই। মানে হচ্ছে স্যার যে যখন টিভি দিয়ে শুরু হলো, তখন মানুষের ভালোবাসা পেলাম, তখন সিনেমা নিজের থেকেই চলে এলো। তারপর প্রথম সিনেমাতে যখন 4 জন হিরোইন পেলাম না স্যার, দারুণ আনন্দ হয়েছিল। তো তারপর আমি ভাবলাম যে সমস্ত হিরো হিরোইনরা কিছুক্ষণের জন্য আমার শোতে আসে, আমি তাদের সঙ্গে একটু ঠাট্টা তামাশা করি, একটু ইয়ার্কি টিয়ার্কি আর কি। আমার যদি নিজস্ব 4 জন হিরোইন থাকে পরের সিনেমাগুলোতে, কিন্তু তারপরে সিনেমাতে আমি একজনকেই পেলাম। তা এখন যে ছবিটা করছি তাতে এমনিতেই টেনশন রয়েছে, বাচ্চাদের মানুষ করার, চাকরি করার, মানে ঠিকঠাক রোম্যান্স হলো না স্যার এইটাতে। কিন্তু আপনি এটা বলতে ভুলে গেছেন যে আপনি অমৃতসরে একটা সিনেমা শুটিং এ গিয়েছিলেন। হ্যাঁ, সানি দেওয়ালকে দেখার ছুতোয়। হ্যাঁ স্যার। আর সেখান থেকে ধাক্কা মেরে আপনাকে বের করে দেওয়া হয়। না, ধাক্কা খাইনি, মারাত্মক ধাক্কা খেয়েছিলাম। আসলে হয়েছিল কি, আরে আমার না এটার অভ্যেস নেই, আমি 2 মিনিট এটা রেখে দিচ্ছি। আমার বউ বলেছিল যে রজত শর্মার শোতে যাচ্ছ, একটুখানি হ্যান্ডসাম হয়ে যাও। এন্ট্রি আমার হয়ে গেছে। এবার আমি আপনাকে বলছি স্যার কি ঘটেছিল। সেদিন ওখানে আমার বাবার ডিউটি পড়েছিল, উনি পুলিশে ছিলেন। তা উনি বলেছিলেন যে গদর সিনেমার শুটিং হবে, সানি দেওয়াল আসবে, তুই যদি পার্টিসিপেট করতে চাস চলে আয়। তো সিনটা ছিল অমরেশ পুরী স্যার আর আমিষা পটেল ম্যাডাম, ওনারা পাকিস্তানের দিকে যাবেন, কিন্তু আমিষা পটেল ওখানেই থেকে যাবেন আর অমরেশ পুরী স্যার এগিয়ে যাবেন। তো তখন বোধহয়
97 বা 96 ছিল হয়তো, মনে নেই অতটা। আর তখন তো আমার এসবে ভীষণ শখ। তো ওখানে সবাইকেই বড় বড় বাসন ধরিয়ে দেওয়া হচ্ছিল, মানে যেন মনে হয় দেশ ভাগাভাগি হচ্ছে, লোকজন দৌড়দৌড়ি করছে। তো আমি কোনো রকমভাবে বাবাকে বলে টোলে, মানে একদম সামনে, মানে সিঁড়িতে আমার সামনেই ছিল অমরেশ পুরী আর অমিশা পাটেল। আর তখন আমার কিছু একটা হচ্ছিল, কারণ আমি অমরেশ পুরী স্যারের বিরাট বড় ফ্যান। আর আমি তখন থাকতে পারিনি, আর আমি ওনাকে তখন এরকম একটা টোকা মেরেছিলাম। আর উনি ওনার ওই গম্ভীর গলায়, আরে কে রে ভাই। আর আমি না, আচ্ছা তারপর কি হলো? আচ্ছা, আমি কিন্তু গল্পটা জানতাম না সিনেমার, ওটা তো সিনেমা দেখার পরেই জানতে পারবো। অমিশা পাটেল বারবার ট্রেন ছেড়ে দিচ্ছেন আর অমরেশ পুরী বারবার ট্রেনে উঠছেন। আমি ভাবলাম যে হিরোইন তো ট্রেনে একবারও উঠতে পারছে না। পরে জানতে পারলাম যে ওই সিনটাই ওটা ছিল। তারপর হ্যাঁ স্যার, আমি গদর সিনেমাটা দেখলাম, কিন্তু আমাকে কোথাও খুঁজে পেলাম না। তারপর সানি ভাই যখন এলেন তখন আমি ওনাকে গল্পটা বললাম, শুনে তো উনি ভীষণ হাসলেন যে আচ্ছা এরকম হয়েছিল। কিন্তু সানি দেওয়াল অমৃতসরে আসেনি, দু একটা সিন ওনার ডুপ্লিকেট করেছিল, শুধু ওই মশাল হাতে নিয়ে ওনাকে খোঁজা ওই যে শটটা ছিল ওটা পেছন থেকে নেওয়া হয়েছিল। সানি ভাই আসেনি, তাই আমরা দেখতেও পারিনি। শুধু শুধু ধাক্কা খেলাম, সিনটা চলে গেল, অপমানিতও হলাম। ঠিক আছে, সব সময়ের ব্যাপার। এখন একবার বলে দেখুন না। আমি লাকি। এটা তো সত্যি যে কপিল, টিভি আপনাকে এত বড় স্টার বানিয়েছে, এত পপুলারিটি দিয়েছে, কিন্তু সিনেমা নিয়ে অবসেশন তো রয়েছেই। এর আগে ফিরঙ্গি সিনেমায় আমি শুনলাম যে পকেট থেকে আপনি 35 কোটি টাকা উড়িয়ে দিয়েছেন। আমার বড় জেঠু না এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু উনি সবসময় একটা কথা বলতেন। উনি বলতেন যে গরিব মানুষের কাছে যদি অনেক টাকা চলে আসে না, তাহলে তার হজম হয় না। আসলে স্যার কি হয়েছিল, ব্যাংক ব্যালেন্স একটু বেশি হয়ে গেছিল, তাই চুলকুনি হচ্ছিল। তখন আমার মনে হয়েছিল যে টাকাটা কাজে লাগাই। সিনেমাটা আমি খুব মন থেকে বানিয়েছিলাম, আর প্রসেসটা মানুষ বলে যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়েছেন। হ্যাঁ, তা তো বটেই। সেটা আবার বড় পর্দাতে গিয়ে দেখলাম। কিন্তু ঠিক আছে স্যার, আমার মনে হয় যে মানুষ ভুল করতে করতেই শেখে। আর হ্যাঁ, সিনেমা আমি অবশ্যই করব, কিন্তু আর এমন নয় যে, মানে দেখুন, আমি আপনাদের সত্যি কথাই বলতে চাই। আর আমি এমনিতেই বছরে 10 থেকে 12টা সিনেমার অফার পাই, ঠিক আছে? সেটা আলাদা ব্যাপার যে আমি করতে পারি না, আমি খুব ব্যস্ত লোক। আর আমি না দেখেছি পৃথিবী খুব ভুলভাল জিনিসে বিশ্বাস করে। এই সিনেমার একটা সিরিয়াস ট্রেলার এলো, তারপরে 9খানা সিরিয়াস ফিল্ম আমি পেয়ে গেলাম, অথচ এত সিরিয়াসলি এর আগে কেউ কখনো নেয়নি আমাকে। তাই কিন্তু হ্যাঁ, আমি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সিনেমা করব। কিন্তু এই সিনেমার নামটা এরকম কেন? যেন কোনো পাস্তা টাইপের কিছু বা কোনো প্ল্যান্টের মতো কিছু। হ্যাঁ, আসলে এই সিনেমাটার নাম হলো জুইগ্যাটো। ঠিক আপনি যেমন বলছেন এভাবেই অক্ষয় কুমারও বলেছিলেন যে তুমি এটা ফিল্ম বানিয়েছো না নুডল। আমি বললাম হ্যাঁ, নামটা বলতে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু সিনেমাটা যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে গল্পটা খুবই সাদামাটা গল্প। মানে আমাদের দেশের, মানে আমি তো বলবো যে শুধু ভারতেই নয়, মানে প্যান্ডেমিকের সময় যখন অনেক মানুষের কাজকর্ম চলে গিয়েছিল, সেই অনেক মানুষের মধ্যে একটা চরিত্র ছিল মানুষের, যেটা আমি এই সিনেমায় প্লে করেছি। নন্দিতা দাস এই কারণে এই সিনেমায় আপনাকে নিয়েছিলেন, কারণ উনি কোনোদিনই আপনার কোনো কমেডি শো দেখেননি। উনি কোথাও একটা আমাকে আর করণ জোহর স্যারকে ফিল্মফেয়ার হোস্ট করতে দেখেছিলেন। সেখানে হয়তো আমি কিছু বলেছিলাম যেটা ওনার খুব ন্যাচারাল মনে হয়েছিল। তো করণ জোহর স্যার ফিল্মফেয়ারের ওপেনিং করেছিলেন। উনি বলেছিলেন যে হ্যালো বন্ধুরা, আমি হলাম করণ জোহর। আর আমি বলেছিলাম আপনারা তো আমাকে চেনেনি। তো তখন ওনার আমাকে দেখে খুব ন্যাচারাল মনে হয়েছিল, তাই উনি কাস্ট করলেন। আর খুবই ভালো জহুরি নন্দিতা, উনি আসল হিরে চেনেন। আর দারুণ অভিনয় করেছে আমি। ওফ, কিন্তু কপিল, নন্দিতা দাস হলেন একজন সিরিয়াস ফিল্ম মেকার, সিরিয়াস ডিরেক্টর। আপনি তো একজন কমেডিয়ান, তাহলে পথভ্রষ্ট কে হয়েছিল? কেউই পথভ্রষ্ট হয়নি স্যার। মানে আসলে কি বলুন তো, আমরা হলাম মানুষ, আর আমাদের মধ্যে সমস্ত ইমোশন রয়েছে। আমরা কখনো খুশি হই, আবার কখনো আমরা হতাশ হই, কখনো আপসেট হই। তো সমস্ত রকম মুডই রয়েছে। আর আমার মনে হয় যে এই যে কম্বিনেশনটা রয়েছে না, প্রথমে তো এই ব্যাপারটা সবার নজরে পড়েছে যে নন্দিতা দাস আর কপিল শর্মা একসাথে কি করছে। তো হ্যাঁ, আমাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছিল, মানে মানুষের কাছে সেটা একটা এক্সপেরিমেন্ট ছিল। কিন্তু হ্যাঁ, আমি আগে থিয়েটার করতাম, আর কমেডিতে আমি বাই চান্স চলে এসেছি। আর লোকজন যেহেতু টিভিতে আমার কমেডিটা দেখে ফেলেছে, তাই মানুষজন একটু শকড হয়েছিল। কিন্তু আমার আশেপাশের লোকজন, আমার বন্ধুবান্ধব, আমার ফ্যামিলি সবাই তো জানেই যে আমি একজন খুব সিরিয়াস আর ইন্টেলেকচুয়াল পার্সন। সে তো দেখাই যাচ্ছে আপনি একজন সিরিয়াস আর ইন্টেলেকচুয়াল পার্সন। কানাডাতে একটা ফিল্ম ফেস্টিভ্যালে আপনি ইংলিশে পুরো একটা ইন্টারভিউ দিয়েছিলেন।
থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো মন খুলে ইংলিশ বলেছিলাম। মানে ভাবলাম দুদিনের ফেস্টিভ্যাল, তারপর আমি বাড়ি চলে যাব, তারপর ওরা ভাবুক আমি কি বলেছি। কিন্তু ইন্টারভিউটা খুবই ভালো হয়েছিল। আর স্যার শুনুন, ওখানে তো তবু আমি চালিয়ে দিয়েছিলাম, কিন্তু ট্যালেন্টটা বেরোলো কোত্থেকে? ইংলিশে স্যার সেটা ঠিক বেরিয়ে আসে স্যার। আমি না নিজের লোকেদের সঙ্গে ইংলিশে কথা বলতে ভয় পাই। নিজের লোকেরা না খুব ভুল ধরে, রং সেন্টেন্স। কিন্তু ওরা না, ওরা খুব একটা ভুল ধরে না। ওদের মেন কথাগুলো বুঝিয়ে দিলেই হলো যে আপনার মনের ফিলিংসটা ঠিক কি, ওরা ঠিক বুঝে যায়। কিন্তু আসল ব্যাপারটা হলো, যখন আমরা সাউথ কোরিয়া গিয়েছিলাম, আর ওদের ইংলিশ, মানে আমি তো ভাবলাম আমার ইংলিশ বাজে, কিন্তু ওদের ইংলিশ তো কি বলবো। আচ্ছা, একটা তো ইংলিশ ভাষা হয়, আরেকটা হয় ইংলিশের ওপর ইংলিশ, তাও আবার লোকাল অ্যাকসেন্টে। ওরা যখন প্রথম আমার নাম অ্যানাউন্স করেছিল, আমি তো প্রথম 3 মিনিট বুঝতেই পারিনি যে আমার নাম অ্যানাউন্স করছে। তো আমি বললাম এবার হয়তো আমার নামটা বলবে, কিন্তু বললো না, বলা হয়ে গেছে, যাও। কিন্তু খুব ভালোবাসা পেয়েছিলাম স্যার অ্যাকচুয়ালি। আর সাউথ কোরিয়ার লোকেরা তো জানে না যে আমি ঠিক কে আর আমি ইন্ডিয়াতে কি করি। কিন্তু ওখানকার লোকেরা খুবই ইমোশনাল হয়ে পড়েছিল, একটু হেসেও ছিল। তারপর পরে জানতে পারলো যে আমি স্ট্যান্ড আপ কমেডি করি। খুব ভালোবাসা পেয়েছি। ওরাও এটাই বলেছিল, কি অভিনয় করেছি আমি। কিছু দর্শক আছেন আপনাকে প্রশ্ন করতে চান। স্যার, আমার প্রশ্ন এটা যে আপনি সবারই খিল্লি ওড়ান, হ্যাঁ ভাই। কিন্তু আপনি আজ পর্যন্ত কোনো নিউজ চ্যানেলের খিল্লি ওড়াননি। আপনি কি কখনো স্যার স্যার আপনি কি ওদের ভয় পান? সরি, আপনি কি ওদের ভয় পান? নিউজ নিয়ে কি করে ঠাট্টা করব? নিউজ কি দারুণ একটা ব্যাপার, আমরা কত কিছু শিখতে পারি। কপিল, যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন, আমি কিছুই বলবো না। সত্যি বলছেন তো স্যার? তো ব্যাপারটা হলো, সব রিপোর্টাররা নয়, কিছু কিছু যারা এখানে নেই, আপনারা দেখেছেন যে এখন সবকিছু খুব ফাস্ট হয়ে গেছে স্যার, পেস অনেক বেড়ে গেছে। ফর এক্সাম্পল, আগে 4-5 দিন ধরে ক্রিকেট ম্যাচ হতো, এখন ওয়ানডে হচ্ছে, টি20 হচ্ছে। নিউজেও কিন্তু একই ফরম্যাট এসে গেছে, মিউজিকে এসে গেছে। আগে গান হতো 6-7 মিনিটের, এখন কিন্তু 2-2.5 মিনিটের হচ্ছে। নিউজেও তাই হচ্ছে। যদি আজকাল দেখেন অনেকগুলো নিউজ চ্যানেল হয়ে গেছে, কিন্তু দেশ একটাই, একই খবর এদিক ওদিক করে। তো প্রথম প্রোগ্রামগুলোর নাম রাখা হতো যে 60 মিনিটে 60টা খবর। এবার প্রোগ্রামের নাম তো রাখা হয়ে গেছে, কিন্তু খবরের সংখ্যাটা তো লিমিটেড। তা শুরু কিভাবে হয়? ভারতের প্রধানমন্ত্রী দেখা করলেন আমেরিকার রাষ্ট্রপতির সাথে, এই খবরটা 5 ভাগে ভাগ করে দেয়। বাইডেন এক্সাইটেড হয়ে মোদিকে স্বাগত জানালেন, একটাই খবর। মোদির সঙ্গে দেখা করে খুশি হলেন বাইডেন, আবার সেই একই খবর। বাইডেনও খুব খুশি হলেন মোদির সঙ্গে দেখা করে, খবর কিন্তু ওটাই। 1 মিনিটে 60টা খবর বলতে হবে তো, তাই না? তো ওই একটা খবরই 40 বার এদিক ওদিক করে শুনিয়ে দিল। এবার 45 নম্বর খবর আস্তে আস্তে সমস্ত খবর শেষ হয়ে গেল। তারপর আমাদের মতো সব নর্মাল খবর শুরু হয়ে যায়। শুরু হলো রাষ্ট্রপতি থেকে। এবার 45 নম্বর নিউজ শুরু হয় এইভাবে: মির্জাপুরে এক মহিলা তার স্বামীর কান কামড়ে পালিয়ে গেল। প্যারেন্টস মিটিং এ আসা এক মহিলাকে নিয়ে পালিয়ে গেলেন হেডমাস্টার। মানে বালিতে পণ চাওয়া এক শ্বশুরের মুখে থুতু ছিটিয়ে পালিয়ে গেল বিয়ের কোণে। সব এই ধরনের খবর। বারাণসীতে এক হবু বর নেশা করে এসে গন্ডগোল শুরু করলো বিয়ের মণ্ডপে। মানে শুরু হলো বাইডেনকে দিয়ে, তারপর এইসব। তো এগুলো হয়, আর বেশ মজাও লাগে এইসব খবর শুনতে। মানে এগুলো ঠাট্টার ব্যাপার নয়, কিন্তু এগুলো তো ঘটে। মাঝে মাঝে এরকম খবরও শোনা যায় যে কৃষকরা শুয়োরের দলকে তাড়ানোর জন্য হানি সিং এর গান বাজাচ্ছিল। আপনি এটা শুনেছেন না স্যার? দেখলেন আমি কি বলছিলাম? হ্যাঁ, আমিও একটা হিন্দি পেপারে পড়েছিলাম। তো হেডলাইনটা ছিল যে কৃষকরা নিজের ফসল জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচানোর জন্য হানি সিং এর গান চালালেন। ওনারা কিন্তু এটা বলেননি যে ওখানে যে ওই মিউজিকের মধ্যে যে গ্রুভ, যে ভাইব্রেশনটা থাকে, সেটার ভয়ে হয়তো ওই জন্তু জানোয়াররা পালিয়ে যায়। কিন্তু হ্যাঁ, দেখুন এইসব খবর কিন্তু বেরোয়। বাহ কপিল, হ্যাঁ স্যার, আপনি যখন এত খবর দেখেন তখন দেখেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলেন। আজকাল পুতিনের সাথে লড়াই করছেন। হ্যাঁ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তিনিও স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলেন। হ্যাঁ। তাহলে যত কমেডিয়ানরা আছেন তাদের জন্য একটা নতুন রাস্তা খুলেছে। একদম।
একদমই স্যার। আপনার সম্পর্কেও কি এরকম খবর শুনতে পাবো? আমার না স্যার একটা জিনিস মনে হয়, যখন মানুষ পলিটিশিয়ান হয়ে যায় তখন জানি না কেন খুব সিরিয়াস হয়ে যায় তারা। না তো রাহুল গান্ধী তো সিরিয়াস নন। এখন মোদিজি তো বলছেন যে রাহুল গান্ধী কপিল শর্মার সাথে কম্পিটিশনে নামবে। হ্যাঁ, এরকম বলেছেন উনি। বাও। কিন্তু আমার কি মনে হয় জানেন স্যার, মানে হ্যাঁ, কিন্তু আমার না স্যার, আমার এটাই ভালো লাগে যে আমি লোকজনদের সঙ্গে হাসি ঠাট্টা করছি, মজা করছি। আমার মনে হয় যে যখনই পলিটিশিয়ান হয়ে যাবো না, এক তো ওই ওই সাদা ড্রেসটাই আপনাকে একটা টেনশনে ফেলে দেবে, তাই না? মানুষ, আপনি কখনো স্যার আপনি দেখবেন যে আমি কমেডি করছি, আমি নিজের ইচ্ছে মতো নিজের স্টাইলে কথাবার্তা বলছি। আমি আজ পর্যন্ত কোনো দেশের কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি ওনারা এত রেস্ট্রিক্টেড হয়ে যান, ওনারা কিন্তু এইরকমও করতে পারেন না। মানে আপনি দেখেছেন কোনো নেতাকে? আমার জীবনটা কিন্তু খুব ইজি, যা কিছুই হোক, হ্যাঁ স্যার ওকে, আই এম ওকে, ইয়া। কিন্তু কোনো দেশের প্রধানমন্ত্রী কখনো এরকম করতে পারবে যে হ্যাঁ বলুন বন্ধুরা? তো আমার মনে হয় যে আমি যে কাজটা করছি ঠিকই করছি, আর মানুষের মুখে হাসি ফোটাচ্ছি। তো সময়ের কথা কে বলতে পারে? না না, আপনি ভালো কাজ করছেন, করতে থাকুন। জনতার কাছ থেকে আরো একটা প্রশ্ন। আমি এই প্রশ্নটা করতে চাই, আপনার শোতে বড় বড় সেলিব্রিটিরা আসেন, অমিতাভ বচ্চন মহাশয়, শাহরুখ খান, সলমান খান, সবাই পরামর্শ দিয়েছেন কিন্তু আপনি মানেননি। আচ্ছা সবাই পরামর্শ দিয়েছেন বিয়ে কখনো করো না কপিল, কিন্তু আপনি সেই পরামর্শ মানেননি। আচ্ছা, ওনারা নিজেরা করে নিয়েছেন, এখন আমাকে বাধা দিচ্ছেন। আমি মানবো কেন? আমি বিয়ে করেছি, আমার দারুণ মজা লেগেছে, কেন করবো না বলুন তো? আর বিয়ে ব্যাপারটা কিন্তু খুব ভালো, আমি বলছি আপনাদের। আমরা তো আসলে হাসি ঠাট্টা করি, কোথাও না কোথাও গিয়ে আমাদের এটা মনে হয় যে আমার নিজের বউ। আর আমাদের রিলেশনশিপটাও এমন যে ও জানে যে আমি হাসি ঠাট্টা করবো কিন্তু ও রাগ করবে না। তো এই রিলেশনশিপটা খুবই সুন্দর। বিয়ের পর তো আমার লাইফে অনেক চেঞ্জেস এসেছে ম্যাম, আর অ্যাকচুয়ালি লাইফ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর হয়ে গেছে। আমি তো সবাইকে পরামর্শ দেবো যে যারা এখনো বিয়ে করেননি তারা অবশ্যই করুন, আর যাদের হয়ে গেছে তারা আরও একটা করুক। সরি, ভুল হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু বিয়ে অবশ্যই করা উচিত। কিন্তু কপিল, বিয়ে হয়ে যাওয়ার পরেও এই ফ্ল্যাট করার সাহস কোথা থেকে পেল? আরে পাঞ্জাবিতে এরকমই হয়। আরে এটা আবার কোনো কথা হলো নাকি? পাঞ্জাবিরাই শুধু ফ্ল্যাট করে? ওদিকে চায়নায় গিয়ে দেখো কত জনসংখ্যা, ওরা কি পাঞ্জাবি নাকি? এটা কোনো কথা নয় স্যার। আমি জানি না, সুন্দরী কোনো হিরোইন সামনে এলে আমি করি না, ওটা হয়ে যায়। মানে ওটা যা হয় ওই ক্যামেরার সামনেই হয়। আর এমনি আমি খুব লাজুক। প্রথম যে সিনেমাটা আমি করেছিলাম, আমি মুখে খুব রোম্যান্স করে দেবো, কিন্তু আব্বাস মস্তান স্যার যখন বললেন যে এই হলো তোমার ওয়াইফ, তা প্রথম দিন যখন তুমি সেটে যাবে তখন তো টেনশন হবে যে অন্য কারো মেয়েকে তুমি বউ হিসেবে জড়িয়ে ধরবে, আগে বন্ধুত্ব হবে, তারপর না সেসব করবে। তো প্রথম সিনে আমি খুব ঘাবড়ে গেছিলাম। এখন আমার একটু সাহস হয়েছে। না মানে কারণটা হলো বাড়িতে একটু প্র্যাকটিস হয়ে যায়, একটুখানি রেওয়াজ হয়ে যায়। দেখুন, আপনার বাড়িতে যখন আপনার বউ থাকবে তখন আপনি ক্যামেরার সামনে আরো ভালোভাবে করে দেখাতে পারবেন। তাই আমি এবার আপনি বাড়ি ফিরলে টের পাবেন। বাড়ি যাবোই না, আমি কাল হায়দ্রাবাদ যাচ্ছি। তাহলে একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর ব্রেকের পর আপকি আদালতে কপিল শর্মার ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বইবে। আর উনি যে গতিতে শেষ করলেন আমিও সেই গতিতেই শেষ করলাম। পরে বললেন আরেকটা নেবেন, আমি বললাম এটা আবার জিজ্ঞেস করার কি আছে। তো তখন উনি আরও একটা অর্ডার করলেন, অর্ধেক উনি ঢাললেন, অর্ধেক আমাকে দিলেন, আর বললেন যে আমি আপনার জন্য 1.5 গ্লাস খেলাম, না হলে আমি একটাই খাই। তখন আমি বললাম স্যার আমি আপনার জন্য 1.5 গ্লাস খাচ্ছি, না হলে আমি 6টা খাই। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের মোকদ্দমা হলো হাসি আর ঠাট্টা নিয়ে। আমাদের অতিথি হলেন কপিল শর্মা। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কমেডি কিং কপিল শর্মার ওপর অভিযোগ হলো যে এনার দুটো আলাদা আলাদা রূপ আছে। কপিল, একটা রূপ তো যেটা লোকজন দেখতে পাচ্ছে, হ্যাঁ স্যার। যেটা আপনার শোতে দেখা যায়, হাসানোর, মজা করার। হ্যাঁ স্যার। আর একটা রূপ আছে যেটা রাত 10টার পরে দেখা যায়।
ভয় দেখানোর, হুমকি দেওয়ার, গর্জন করার। আমি সবসময় বলি আমি হলাম মাল্টি ট্যালেন্টেড। সেটা স্যার কখনো কখনো হয়ে যায়, মানে এখন সময়টা অনেকটাই পাল্টে গেছে। আগে কখনো কখনো হতো। তো আমার মানুষকে হাসাতে ভালো লাগে, মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে, তাই কখনো কখনো রাগও হয়। মানে আগে বেশি হতো, বিয়ের পর তো একদম চাপা পড়ে গেছে। তো কখনো কখনো হয় স্যার, মানে আমি না আগে টুইটার খুলে বসতাম, আর আমাকে যদি কেউ একটা গালি দিত আমি 10টা গালি দিতাম। তো আমার মাথা থেকেই একটা জিনিস বেরিয়ে গেছিল যে ফেক অ্যাকাউন্ট বানিয়েও গালাগাল দেওয়া যায়, আর আমি আমার ব্লুটেকের অ্যাকাউন্ট দিয়ে কথা বলতাম। আচ্ছা, লোকজন কিন্তু আমাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, আর ওদেরকে কেউ কিচ্ছু বলে না। আর আমি একদিন কি বললাম সেটা ফটফট নিউজ হয়ে গেল। তারপর আমার মনে হলো যে আই এম ভেরি পপুলার, আমার এসব একদম করা উচিত নয়। তো পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে স্যার। না, একটা কথা আছে না যে হাতির দেখানোর দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা, তেমনি কপিল শর্মা ড্রিঙ্কের আগে এক আর পরে এক। এরকম হয়ে থাকে স্যার। আমি ধরমজিকে এই ব্যাপারে ভীষণ ফলো করি, মানে এই ব্যাপারে নয়, আপনারা যদি ওনার সোশ্যাল মিডিয়াতে চোখ দেন, সোশ্যাল মিডিয়াতে যাবেন ওনার, তা আমি ওনার টুইটগুলো দেখা শুরু করলাম। এত ভালোবাসার মানুষ উনি, আমি ভাবলাম যে আমাকে এরকমই হতে হবে। তো আমি আর টুইটারে ঝগড়া করব না, মানে ধরমজি যেটা করেন আমিও সেটাই করব। তো মাঝে আমি একবার ওনার ফার্ম হাউসে গিয়েছিলাম। তো ওনার ফার্মে বড় বড় কুমড়ো হয়েছিল। কুমড়োকে হিন্দিতে কি বলে? পামকিন। বাহ, হিন্দিতে পাম্পকিন। আমার থেকেও শিক্ষিত লোকজন এখানে বসে আছে। পামকিন তো ইংলিশে বলে সীতাফল বলা হয়। ওই যে গোল মতো এইরকম দেখতে হয়। তো ওনার ফার্মে বড় বড় কুমড়ো হয়েছিল, সেটা উনি টুইটারে লাইভে নিয়ে এসেছিলেন। বন্ধুরা, এই কুমড়োটা আমার খেতে হয়েছে, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এত বড় কুমড়ো, আর ওনাকে দেখে আমার খুবই কিউট লেগেছিল। তাই হলো আমি এরকমই ভিডিও দেবো, আর যদি এরকম না থাকে তাহলে কিছু ভিডিও বানান। হ্যাঁ, লোকেদের খুব খিল্লি উড়িয়ে। আরে আপনি জেল থেকে কবে ছাড়া পেলেন? কিন্তু আমি যারা আমার থেকে বয়সে ছোট ছোট ভাই বোনেরা, আমি তাদেরকে একটা পরামর্শ দিচ্ছি যে পৃথিবীতে তোমাকে যদি কেউ ভালো মন্দ বলে তখন সেটাকে ইগনোর করবে, কারণ ভালোবাসার মানুষ বেশি, ওরা একজন দুজনই হয়। কিন্তু আমাদের না অভ্যেস হয়ে গেছে, আমরাও খবরের মধ্যে রস খুঁজি। খবরে যদি কোথাও লেখা থাকে যে 4 জন লোক খুশি হয়ে হোলি খেললো আর নাচলো ভাংড়া, সেসব আমরা দেখি না। অন্যদিকে যখন খবরে থাকবে যে 2 জনের মধ্যে জবরদস্ত লড়াই হলো, আমরা ঝট করে দেখি আচ্ছা 2 জন লোক, কারা এই 2 জন? তো নেগেটিভিটি কোথাও না কোথাও আমাদের আকর্ষণ করে বেশি, কারণ তাতে মশলা থাকে। কিন্তু যতটা সম্ভব ভালোবাসা ছড়ান। এগুলো সব পুরনো কথা স্যার, আগে এগুলো হতো, আমি করতাম। এই ভালোবাসার কথায় মনে পড়ে গেল, যখন অনুপম খেরের সঙ্গে আপনার প্রথম দেখা হয় তখন আপনি ওনাকে শিখিয়েছিলেন কিভাবে পেক বানাতে হয়। না স্যার, অনুপম স্যারের কাছ থেকে, কারণ আমি হলাম ওনার বড় ফ্যান। দুবাইতে আমার একটা শো ছিল, তখন আমাদের অর্গানাইজার বললো যে অনুপম খের স্যার ওখানেই আছেন আর উনি আমার সঙ্গে দেখা করতে চান। তা আমি গেলাম, আর খুবই ভালো লাগলো ওনার সঙ্গে দেখা করে। তখন উনি বললেন যে আপনি কি ড্রিঙ্ক করবেন? আমি বললাম এটা কি আবার জিজ্ঞেস করার ব্যাপার নাকি? তখন সেই মলের মধ্যেই আমরা ঢুকে গেলাম। তো উনি এক একটা করে পেগ অর্ডার করলেন। আমি বললাম ঠিক আছে, 30 ml এলো। তখন বললেন আচ্ছা এই জিনিসটা প্রমোট করছি না, ভালো জিনিস নয়, কিন্তু হ্যাঁ কখনো কখনো চলে, ঠিক আছে। তো একটা ড্রিঙ্ক এলো। তো আমরা অনেকক্ষণ বসে রইলাম। আমার মনে হচ্ছিল যে একে তো আমি প্রথমবার দেখা করছি, এইভাবে না এভাবে খেতে হবে। তা আমিও বসে আছি, আর উনি যে গতিতে শেষ করলেন আমিও সেই গতিতেই শেষ করলাম। পরে বললেন আরেকটা নেবেন? আমি বললাম এটা আবার জিজ্ঞেস করার কি আছে। তো তখন উনি আরও একটা অর্ডার করলেন, অর্ধেক উনি ঢাললেন, অর্ধেক আমাকে দিলেন, আর বললেন যে আমি আপনার জন্য 1.5 গ্লাস খেলাম, না হলে আমি একটাই খাই। তখন আমি বললাম স্যার আমি আপনার জন্য 1.5 গ্লাস খাচ্ছি, না হলে আমি 6টা খাই। তো কপিল, আপনাকে কোন কোন অভিযোগে অভিযুক্ত করব? আপনি মাঝরাতে বচ্চন সাহেবকে মেসেজ পাঠিয়েছিলেন। আমি তো স্যার আমি ওনাকে খুবই ভালোবাসি, কিন্তু আমি একটা সিনেমা করছিলাম যেটার কথা আপনি বলছিলেন, ফিরঙ্গি। তখন ওই সময় আমার মেন্টাল কন্ডিশন ঠিকঠাক ছিল না, আমি একটু ডিপ্রেশনের মধ্যেও যাচ্ছিলাম। দিনরাত আমার মনে হয়েছিল যে আমি সবার মুখোমুখি হতে পারবো না। আমি বলেছিলাম ফিল্মের দিকে যাবেন না। না 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 না, তার আগের ফিল্মটা তো সুপারহিট হয়েছিল স্যার, আর ফিল্মটা তখনও রিলিজ হয়নি, তাই ফিল্মের সাথে সেটার কোনো রিলেশন ছিল না। কিন্তু কখনো কখনো এমন হয় যে আপনি আর্টিস্ট হলে আপনার একটু সেন্সিটিভ হয়ে পড়েন। তো কারোর সঙ্গে আমার দেখা করার ইচ্ছে হতো না, আমি শো করাও বন্ধ করে দিয়েছিলাম। তো ফিল্মটা তৈরি হয়ে গেছিলো, আশেপাশের যারা টিম মেম্বার ছিল তারা বলতো যে ফিল্মটা রিলিজ করো, কেউ আর বলতো আপনি বচ্চন স্যারকে দিয়ে ভয়েস ওভার করিয়ে নিন।
কারোর কাছ থেকে ফেভার নিতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু বচ্চন স্যার আমাদের কাছে এত বড় একজন লেজেন্ড, সো সুইট অফ হিম। আমি ওনাকে একটা মেসেজ করেছিলাম যে স্যার আমি প্রথমবার ফিল্ম প্রডিউস করছি, তাই আপনি প্লিজ একবার একটা ভয়েস ওভার করে দেবেন। 4-5 মিনিটের মধ্যে ওনার মেসেজ হলো যে আমি 8 তারিখ বা 9 তারিখে এইরকম কোনো একটা স্টুডিওতে থাকবো, একটা ফিল্মের জন্য ডাবিং করবো, তুমি তোমার টিমকে পাঠিয়ে দাও। তখন আমার ওই যে একটা হয় না, এত বড় মাপের একজন মানুষ, তিনি চাইলে রিপ্লাই নাও করতে পারতেন। তো আমারও যদি সাহস না থাকতো তাহলে আমিও নাও করতে পারতাম, কিন্তু আমি দুপেক্ষেই মেসেজ করে দিয়েছি। আমাকেও যে মাঝরাতে একবার মেসেজ পাঠিয়েছিলেন, সেটাও কি ছপেগের পর? স্যার ওতে যদি স্পেলিং মিস্টেক থাকে তাহলে হ্যাঁ হতে পারে, আর যদি স্পেলিং মিস্টেক না থাকে আমি এখানে একটা কথা বলতে চাই। আমি স্যারকে একটা মেসেজ করেছিলাম একদিন। একবার না আমি ইন্ডিয়া টিভিতে একটা নিউজ দেখেছিলাম, আমাদের ভারতেরই পাঞ্জাবের সরবজিৎ সিং নামের একজন ছিলেন পাকিস্তানের কোনো একটা জেলে। তো সেটা দেখে না আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, বুঝতে পারছিলাম না যে কি করব, কারণ নিউজটা দেখাচ্ছিল ইন্ডিয়া টিভিতে, আর রজত স্যার ইজ সো কাইন্ড যে আমি ওনাকে মেসেজ লিখলাম যে স্যার আপনি এত তো পাওয়ারফুল মানুষ, আপনি কিছু করছেন না কেন, আপনি ওনাকে ছাড়াচ্ছেন না কেন? আর ইনিও কিন্তু খুব সুইট, আর উনি তখনই রিপ্লাই করলেন যে উই আর ট্রাইং। তো এরকমও হয়, সবসময় এমন নয় যে আমি ইমোশনাল হয়ে টুইটারে ঝগড়া করেছি, কখনো কখনো মনটা একটু ভারী হয়ে যায় স্যার। আর আপনিও খুব ভালো স্যার, আপনি রিপ্লাই করেছিলেন, থ্যাংক ইউ। বচ্চন স্যারের কথাটা অসম্পূর্ণ রয়ে গেছিল। আপনি একটু নেশা করে তারপর স্টুডিওয়ে ওনার সাথে দেখা করতে গেছিলেন। আমার না ড্রিঙ্কিং প্রবলেম কখনোই ছিল না, একটু অ্যাংজাইটির প্রবলেম হয়েছিল, যার জন্য আমার মনে হয়েছিল যে আমি কারোর সামনে যেতে পারবো না, কারোর সঙ্গে কথা বলতে পারবো না, স্টেজে মাইকের সামনে যেতে পারবো না। তো বচ্চন স্যার যখন বললেন আমি সকালে আসছি, আর যেহেতু উনি আমারই সিনেমার ভয়েস ওভারের জন্য আসছেন, তাই আমার উচিত ছিল যে আমার ওখানে ওনাকে ওয়েলকাম করার জন্য থাকা প্রেজেন্ট। আর যেহেতু আমি বাড়ি থেকে বাইরে বেরোতেই পারছিলাম না, সেই সময় আমার এমন অবস্থা ছিল, তখন আমার মনে হলো যে ঠিক আছে দুপেক খেয়ে নিই আর বচ্চন স্যারের কাছে পৌঁছে যাই। তার সকালবেলার কথা এটা, উনি 8টার সময় পৌঁছে গেলেন, আর তখন আমার বিয়ে হয়ে গিয়েছিল। গিন্নি আমার সাথে ছায়ার মতো লেগেছিল, আমার সাথে গেল, আর ভেতরে গিয়ে দেখি বচ্চন স্যারের ডাবিং করা হয়ে গেছিল। তা আমি যখন পৌঁছলাম তখন উনি বললেন যে ওনার ডাবিং করা হয়ে গেছে। তা আমি বললাম যে ওনার সঙ্গে দেখা করে আমি ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। তো ওনার স্টাফ বললেন যে উনি এখন ব্যস্ত আছেন, তো কোনো ব্যাপার না, আপনি যান, কোনো ব্যাপার না। তখন আমিও দুপেক খেয়েছিলাম, এলাম উনি 2 বছর পরে এলেও এখানেই বসে থাকবো। তারপর ওনার মেসেজ এলো যে ভেতরে আসুন, তখন আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, বললাম থ্যাংক ইউ, আর একটু পাঞ্জাবি ভাষায় বললাম যে পাজি তোর বাহু। তখন বচ্চন স্যার হঠাৎ দেখে উনি গিন্নিকে প্রথমবার দেখলেন আর কি, তো তখন উনি জানতেন না, কিন্তু হ্যাঁ স্যার ওটা আমার কাছে খুবই মেমোরেবল ছিল। তারপর আমি ওনাকে মেসেজ করে ক্ষমাও চেয়েছিলাম যে সরি এইভাবে আপনার সামনে যাওয়ার জন্যে, মানে আমার উচিত হয়নি। তারপর উনি আমাকে হিন্দিতে খুব একটা সুন্দর মেসেজ পাঠিয়েছিলেন যে এই জীবনের সংঘর্ষ বা জীবন যুদ্ধ এটা হলো চ্যালেঞ্জেরই একটা অপর নাম, তাই তুমি আবার উঠে দাঁড়াও। তো উনি বলেছিলেন যে ড্রিঙ্ক করে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে যাও। না স্যার, উনি খুব সুন্দর মেসেজ পাঠিয়েছিলেন, আর এত বড় লেজেন্ড যখন আপনার সম্পর্কে বা আপনাকে এমন উৎসাহ দেন, তখন সমস্ত ব্যাপারটা মিলে জীবনে উঠে দাঁড়াতে সত্যিই আপনাকে সাহায্য করে। সত্যি খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু আমি এমনটাও শুনেছি যে রাত 10টার পর আপনার ওয়াইফ নিজের ফোন নিজের কাছে রাখেন আর আপনার ফোনও নিজের কাছে রাখেন। এই স্টেটমেন্টটা আমি একটু ক্লিয়ার করতে চাই মাই লর্ড। প্রতিদিন রাত 10টার পর নয়, কখনো কখনো যখন আমার 12টা বেজে যায় তখন আমার ফোনটা মানে ও একটু বেশি চালাক, ও জানে যে আমি আবার একটা গন্ডগোল বাঁধাবো, তাই সেই কারণেই আমি বলছিলাম যে বিয়ে করে নেওয়া উচিত। আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকেন আর উনি ডিলিট করতে থাকেন। হ্যাঁ, না এখন আমি এসব আর করি না। হ্যাঁ, আগে করতাম, প্রতিটা ব্যাপারে আমার নাক গলানোর একটা বদ অভ্যেস ছিল, যে কোনো বিষয়ে মতামত দিতাম, যদিও কেউ চাইতো না। তারপর আমি ভাবলাম যে কেউ তো আমাকে জিজ্ঞেসই করে না, তাহলে ফালতু আমি নিজেই কেন নিজের জন্য সমস্ত সমস্যা তৈরি করে ফেলছি। এখন অবশ্য লাইফ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, 2 বাচ্চার বাবা হওয়ার পর একটা দায়িত্ব এসে পড়ে। তারপর মনে হলো যে 3-4 বছর পর এই ছেলেমেয়েরা ইউটিউব দেখতে শুরু করবে আর দেখবে কি আমাদের বাবা এরকম করে নাকি। তো স্যার আমি একটু ইউটিউব থেকে ওই পুরোনো ভিডিওগুলো একটু ডিলিট করিয়ে দিন না কোনোভাবে। মানে কিন্তু এই কথাটা কি করে ডিলিট করিয়ে দেব যে আপনি বলেছেন আমার বিয়েই হতো না যদি আমি নেশা না করতাম। কিন্তু এই কথাটা সত্যি, সবসময় যে নেশা করে কাজ বিগড়ে যায় তা নয়, কখনো কখনো ভালো হয়। তো স্যার আমি যখন কলেজে পড়তাম, মানে আমার
কলেজের একদম পাশেই ছিল গার্লস কলেজ। আমি ওখানেই পকেট মানির জন্য কাজ করতাম তখন। আর গিন্নি সেই কলেজেই পড়তো, ও আমার স্টুডেন্ট ছিল। তা ও ছিল বিএ ফার্স্ট ইয়ারে বা বিকম ফার্স্ট ইয়ারে, আর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছিল, আমি পিজি করছিলাম, মানে পোস্ট গ্র্যাজুয়েশন। তো আমি বললাম যে আমি প্রিন্সিপালকে বললাম যে আপনি আমাকে কাজ করতে দিন, গার্লস কলেজে গিয়ে আমি প্লে করাবো, দুটো পয়সা রোজগার হবে আমার, তাহলে ভালো লাগে নিজের জন্য নিজের পকেট মানি জোগাড় করতে। তখন না গিন্নি স্যার দুজন ছিলাম, আমি আর আমার একটা বন্ধু ছিল, আর একজন মিউজিশিয়ান বন্ধুও ছিল। তো আমরা প্রত্যেকদিন রিহার্সাল করতে যেতাম, কিন্তু ও শুধু আমার জন্যই স্যান্ডউইচ নিয়ে আসতো। তখন আমার বন্ধু বললো যে এই গিন্নি মেয়েটা না তোকে খুব লাইক করে। আমি বললাম না রে ভাই, ওর গাড়িটা দেখ কি বড়, আর আমার স্কুটারের সিটের দেখ ফোম বেরিয়ে গেছে। আমি বললাম এরকম হয় নাকি? ও বললো না না, ও তোকে খুব পছন্দ করে। তো একবার আমরা কলেজের রিহার্সালের পর বন্ধুরা মিলে আমরা একটা জায়গায় বসেছিলাম, আর তখন পরিবেশটা একটু অন্যরকম ছিল, আর তখনই ওর ফোন এলো। আর আমার কিন্তু কখনো সাহস ছিল না, মানে আমার একটা রেকর্ড আছে যে আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে প্রপোজই করতে পারিনি, মানে টিভিতে আমি যা খুশি তাই করি না কেন। আর একটু পেটে পড়ে গেলে মানুষ তো বাঘের বাচ্চা হয়ে যায় যে তুমি আমাকে পছন্দ করো নাকি। তো তো ও তখনও কিছু বলেনি, কিন্তু আমি তো পেছনে পড়ে আছি যে না আমার তো মনে হচ্ছে। তারপর ও রাজি হয়ে গেল, ব্যাস তারপর আর কি, এইভাবেই আমাদের ভালোবাসা শুরু। সেদিন লাভই হয়েছিল। হ্যাঁ, লাভ তো হয়েছিল। উনি আপনাকে তার পরের দিনই যখন ওর বাবাকে দেখলাম একটা বড় গাড়িতে এলেন আর এখানে পিস্তল রাখা ছিল, তখন তো আমার মনে হয়েছিল ভাই আমি যা বলেছি সব ভুলে যা, মাথায় কিছু রাখিস না, আমায় ক্ষমা করে দে ভাই। তো হ্যাঁ, আস্তে আস্তে সময়ের সঙ্গে সব কিছু সেটেল হয়ে যায়, সব কিছু বদলেও যায়। আমি ওনাকে খুব ভালোবাসি, মানে গিন্নির বাবাকে। তো কিছু কিছু মানুষ হন না যে ভগবানের মতো মনে হয় ওনাদেরকে। আমার মতো মানুষের হাতে নিজের মেয়েকে দিয়ে দিয়েছেন, তার মানে তো উনি ভগবানই, তাই না? জনতা কিছু প্রশ্ন করতে চায়? স্যার আপনার দাড়ি স্টাইলটা কিন্তু দারুণ লাগছে। থ্যাংক ইউ। বাহ, আপনি কোথা থেকে? স্যার আমি গোরখপুরের। গোরখপুর, আচ্ছা। হ্যাঁ, আমি ভাবলাম চম্বল থেকে। আচ্ছা স্যার কথায় বলে মদে নেশা হলে বোতল নাচতো, অথচ লোকের আপনাকে দোষ দেয়, এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কি শুধু জিজ্ঞেস করছেন নাকি আনাবেন? না না, শুধু জিজ্ঞেস করছি। স্যার আমার মনে হয় যে একটা ফেজ থাকে লাইফের, যখন আমরা কলেজে পড়াশুনো করি, বন্ধু বান্ধবদের সঙ্গে থাকি, তখন ভালো মন্দের কোনো জ্ঞান থাকে না কিন্তু তখন। তাই তো আমাদের দাদু ঠাকুমারা বলতেন যে এটা বয়সের নেশা, মদের কোনো দোষ নেই এতে, এটা বয়সের একটা ব্যাপার। তো তখন মানুষ অনেক ভুল করে বসে, আবার সেখান থেকে শিক্ষাও পাই আমরা। আমার মনে হয় না যে আমি আমার সম্পর্কে কখনো কারোর কাছে কিছু লুকিয়েছি, আমার জীবনটা খোলা বইয়ের মতোই, তাই হয়তো এত ভালোবাসাও পেয়েছি আমি, আর বহু বছর ধরে পাচ্ছিও। তাই আমি 3 মাসের জন্য এই শোটা বানিয়েছিলাম, কিন্তু এখন 10 বছর হয়ে গেছে, তাই আপনাদের ভালোবাসা এটা যে এখনো পাচ্ছি। ভুল করেছি তাই ক্রিটিসিজমও, জানেন তো আপনি যত ভালোবাসা পাবেন আপনি ততটাই ক্রিটিসিজমও পাবেন, যদি কখনো আপনি কিছু ভুল করে থাকেন। তাই যেখানে আমি ভুল করেছি সেখানে মানুষ ক্রিটিসাইজও করেছে, কিন্তু হ্যাঁ তবু তো আপনি আপনার ভুল থেকেই শিখবেন। একই ভুল দ্বিতীয়বার করবেন না, নতুন নতুন ভুল করবেন, ডিফারেন্ট ভেরিয়েশন থাকবে। তাই আমার মনে হয় স্যার যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ ভুল হতেই থাকবে, কিন্তু নানান রকম হওয়া দরকার, রিপিট করা যাবে না। সো লাইফে এখন প্রায়োরিটি বদলে গেছে, কিছুটা ফোকাস এসছে, কিছুটা ডিসিপ্লিন এসছে লাইফে। কপিল, এটা খুব ভালো কথা যে আপনি এমন একটা পর্যায়ে ছিলেন যেটা আপনি খুবই স্পোর্টিংলি নিয়েছেন, সেই নিয়ে হাসি ঠাট্টা করেছেন, নিজেকে নিয়ে মজা করেছেন, আর এখন আপনি এরকম লাইফে এসে গেছেন। এটা খুবই ভালো কথা, সবাই আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে। থ্যাংক ইউ স্যার। কিন্তু এর মানে এই নয় যে আমার অভিযোগ শেষ হয়ে গেছে। আচ্ছা বেশ, আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে কপিল শর্মার ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বইবে। আমাদের ভারতবর্ষে বাড়ির কাজের মেয়েকে যদি কেউ কমেন্ট করে দেয় যে শিলা, তাহলে তার বউ তার চুলের মুঠি ধরে ঝাঁকাবে, তারপর বলবে আচ্ছা খুব শিলা শিলা হচ্ছে দেখছি তো এই কদিন। তারপর তোমার আগে আর পরের হিস্ট্রি বের করবে যে তোমার বংশের মধ্যেই দোষটা রয়েছে, তোমার কাকা জ্যাঠাও 65 বছর বয়সে একটা মেয়েকে তুলে নিয়ে গেছিল। তো এইগুলো। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে মোকদ্দমা চলছে, প্রশ্ন করা হচ্ছে কপিল শর্মার উপরে। আপকি আদালতে পরবর্তী অভিযোগ কপিল শর্মার উপর। আপকি আদালতে কমেডির বাদশাহ কপিল শর্মার ওপর অভিযোগ হলো যে ইনি নিজের লোকেদেরই খিল্লি ওড়ান। কপিল, আপনি যখন বাইরের দেশে যান
কানাডায় যান, আমেরিকাতে যান, অস্ট্রেলিয়ায় যান, তখন আপনি সেখানে সবকিছুই ভালো ভালো দেখতে পান। ওখানে যারা বাড়িতে কাজ করে তাদেরকেও সুন্দরী মনে হয়। স্যার, আমার যেটা মনে হয় যে আমরা যখন বাইরে যাই বা বাইরের লোকেরা যখন আমাদের দেশে আসে, আমাদের দেশেও এমন কিছু আছে যেটা ওদের আমাদের থেকে শেখা উচিত। ভালোবাসা, আন্তরিকতা দিয়ে জয়েন্ট ফ্যামিলি কালচার আমাদের এখানে আছে, পায়ে হাত দিয়ে নমস্কার করার কালচার আমাদের ভারতে আছে। ইউনো, বহু জিনিস আছে যেটা আমাদের থেকে শেখা উচিত ওদের। কিন্তু বাইরে থেকেও আমরা যদি কোনো ভালো জিনিস পাই তাহলে সেটাও শিখে নেওয়া উচিত, তাই না? এতে তো দোষের কিছু নেই, আমরা তো সবাই মানুষই। আমি দেখেছি আপনি লিফটে করে যখন নামছেন, মনে করুন একজন অজানা মানুষ গুড মর্নিং, মানে একে অপরকে কমপ্লিমেন্ট দেয়। আমাদের এখানে কোনো মেয়েকে গুড মর্নিং বলুন, বলবে তোর বাবাকে গিয়ে বল গুড মর্নিং। মানে দেখুন, এটা হয়। মানে এখানে তো মানে আমাদের ইন্টেনশনকেই মানুষ সন্দেহ করতে শুরু করে যে ও আচ্ছা, হঠাৎ আমাকে গুড মর্নিং কেন বললো। আর সত্যি যদি অচেনা মানুষ আরেকজন অচেনা মানুষকে গুড মর্নিং বলে দেয়, তাহলে তৃতীয় ব্যক্তি দূরে দাঁড়িয়ে থেকে মানে আমরা নিজেরাই জাজমেন্ট দিতে শুরু করে দিই। ওখানে সব দেখিনি। কিন্তু বিদেশে যখন যান তখন কি দেখতে পান? খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পান? হ্যাঁ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি। আর ওখানে আমাদের এখানকার মানুষ অনেক বেশি সংখ্যায় থাকেন, আর এখানে যা ইচ্ছে তাই করে বেড়ান, কিন্তু ওখানে গিয়ে ওয়্যার ইজ দ্য ডাস্টবিন এইসব শুরু করে দেয়। তো আমি দেখেছি স্যার, আমার এই কমপ্লিমেন্ট দেওয়ার ব্যাপারটা খুবই ভালো লাগে। মানে ওখানে যদি কোনো কাজ, যেমন ধরুন আমি একটা হোটেলে ছিলাম, তখন যে ওখানে পরিষ্কার করতে এসেছিল সে প্রথমে বলল গুড মর্নিং স্যার। আমি বললাম গুড মর্নিং। আমি দেখলাম নেম প্লেট লাগানো ছিল রোজি, এই ওয়াও নাইস। আর আমাদের ভারতবর্ষে বাড়ির কাজের মেয়েকে যদি কেউ কমেন্ট করে দেয় যে শিলা, তাহলে তার বউ তার চুলের মুঠি ধরে ঝাঁকাবে, তারপর বলবে আচ্ছা খুব শিলা শিলা হচ্ছে দেখছি তো এই কদিন। তারপর তোমার আগে আর পরের হিস্ট্রি বের করবে যে তোমার বংশের মধ্যেই দোষটা রয়েছে। তোমার কাকা জ্যাঠাও 65 বছর বয়সে একটা মেয়েকে তুলে নিয়ে গেছিল। তো এইগুলো হ্যাঁ, ওখানে কিছু কিছু জিনিস সব জিনিস আপনার খুব ভালো লাগে। আপনি ভ্যাঙ্কুভারের মানুষকে বলেছেন যে আমাদের এখানকার ট্রাফিক কেমন হয়, ওখানকার ট্রাফিক কেমন হয়, ওখানকার মানুষ কত ডিসিপ্লিন মেনে চলে, আর আমাদের এখানে কোনো অনুশাসনই নেই। একদম, কখনো কখনো আমরা সিগন্যাল অমান্য করে বেরিয়ে যাই, যেটা করা উচিত নয়। তো কি হয়েছিল, আমি ভ্যাঙ্কুভারে ড্রাইভ করছিলাম, তখন আমার বন্ধু বলল যে আজ ভীষণ ট্রাফিক জ্যাম। কতটা ট্রাফিক জানেন? এটা হলো আমার গাড়ির বনেট, আর সামনের গাড়িটা ওইখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম এতটা জায়গা রয়েছে, মাঝখান দিয়ে রেলগাড়ি বেরিয়ে যেতে পারবে, এটা আবার কিসের ট্রাফিক? ট্রাফিক জ্যাম হয় আমাদের এখানে। ওখানে না একটা রুল আছে স্যার, আপনারা তো জানবেনই, আপনারা গাড়ি চালান, আপনার সামনের যে গাড়িটা থাকবে তার টায়ারটা যেন আপনি দেখতে পারেন। আর যদি আপনি ওই টায়ারটা দেখতে না পান, তার মানে আপনি ভুল, ওইটুকু ডিস্টেন্স আপনাকে রাখতে হবে। আমাদের তো টায়ার বাদ দাও, কখনো কখনো সামনের গাড়িটাই দেখা যায় না যে কি আছে সামনে, কখনো কখনো নিচ থেকে আওয়াজ আসে। স্যার, আমার মারুতিটা আপনার ফরচুনারের নিচে রয়েছে। মানে এতটাই ওরা কিন্তু ডিস্টেন্স মেনটেন করে চলে। আপনি মুম্বাইতে দেখতে পাবেন যে গাড়ির বনেট টু বনেট একদম এরকম ফ্রেঞ্চ কিস করে গাড়ি চলছে। কেন মাঝে মাঝে তো এতটুকুও জায়গা থাকে না যে আমরা নিজেদের মতো করে একটা টার্ন নিতে পারি, মানে সামনেরটা টার্ন নিলে তাহলেই আমরা নিতে পারবো টার্ন, মানে এতটা। হ্যাঁ, কিন্তু ওখানকার থেকে আমাদের এখানকার পপুলেশনও অনেক বেশি রয়েছে। আমি শুনেছি যে আপনি ওখানে মানুষকে বলেছেন যে ভারতে যদি ধীরে ধীরে চলো তাহলে বারবার দেখা হবে। হ্যাঁ স্যার, ওখানে একটা জিনিস ছিল যেটা আমি নোটিস করেছিলাম, ওখানকার লোকজন যদি ওরা লিখে রাখে, দেখুন আমি রুলসের কথা বলছি, আমি একজন পুলিশ কর্মীর ছেলে, আমি কিন্তু খুব রুলস মেনে চলা মানুষ। ধরুন ওদের লেখা আছে 80 মাইলস পার আওয়ার, তাহলে ওরা ওইটুকু স্পিডেই চালাবে। আর আমাদের ভারতেও লেখা থাকে, কিন্তু জানেন তো যে আমরা ভারতীয়রা, মানে আমাদের গভর্নমেন্টরাও জানে যে এদের সাইকোলজিতে আঘাত করতে হবে, তো লেখা থাকে যে প্রত্যেকটা রাস্তার স্পিড লিমিট কি, কিন্তু সাথে যে স্লোগানটা লেখা থাকে না, সেটা খুবই ইনোভেটিভ হয়। তো ওখানে যদি 50 স্পিড লেখা থাকে মানে সেটা 50ই হবে। এখানে লেখা থাকবে 50 স্পিড, কিন্তু সাথে আবার লিখতে হবে যে ধীরে ধীরে চালালে পরে বারবার দেখা হবে, বেশি জোরে চালালে সোজা হরিদ্বারে দেখা হবে। এরা তখন না, মানে এরা তখনই বোঝে। আমাদের লোকেরা এইরকমই, এদের ভয় দেখাতে হয়। আবার ওখানে মানুষকে আপনি এটাও বলেছেন যে আমাদের এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় আর সেটা যদি কোনো মেয়ের হয় তাহলে সবাই কিভাবে রিঅ্যাক্ট করে। তাহলে তো গোটা দেশ জড়ো হয়ে যাবে। কেউ ধরুন কোথাও যাচ্ছে, মানে মনে করুন কোনো মেয়ে স্কুটি নিয়ে পড়ে গেল, তখন যে ওই দিক দিয়ে যাচ্ছিল, মানে রাস্তার অন্য দিক দিয়ে, সেও নিজে স্কুটার দাঁড় করিয়ে চলে আসবে, হায় আরে ওকে 50 জন চলে আসবে। আর ছেলেরা যদি কোথাও পড়ে যায়, আরে নেশা করে চালাচ্ছিল, এসবের কি মানে? আমরা এরকম হয়তো নাকি, নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন এটা।
যদি না দেখে থাকেন একবার বাইরে গিয়ে পড়ে যান, দেখবেন কেউ তুলতে আসবে না। মেয়েরা পড়ে গেলে 50 জন চলে আসবে। আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো। যে পড়ে গেছে সে স্কুটি নিয়ে পড়েছে, আর যে জিজ্ঞেস করছে সে সাইকেল দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে তুই নিজেরটা দেখ ভাই। কিন্তু হ্যাঁ, সেটাই তো মানে আমি সেই সমস্ত স্পিচ দেখেছি যেগুলো আপনি আলাদা আলাদা কান্ট্রিতে বলেছেন। ইউরোপে আপনি ইংরেজিদের বলেছিলেন যে কি করে আম চুষে খেতে হয়। দেখুন, আমি একটু আগেই বললাম যে আমাদের দেশে যদি ভালো কিছু থাকে তাহলে ওদের শেখা উচিত, বা ওদের দেশে কিছু ভালো থাকলে সেটা আমাদের শেখা উচিত। ওদের ইন্ডিয়ানদের থেকে শেখা উচিত যে আম কি করে খেতে হয়। স্যার, আমি একজন অ্যাংলোকে দেখছিলাম যে আম খাচ্ছিল ছুরি আর কাঁটা চামচ দিয়ে। মানে ওইভাবে তো 20% আম খাওয়া যায়, 80% তো ফেলেই দিতে হয়। আম চুষে খায় ইন্ডিয়ানরা। আমের আত্মা মানে আমের আত্মা চুষে বের করে না। আপনারা দেখবেন ফরেনাররা খেতে বসে এইভাবে টাইফাই বলে, ও দিস ইজ সিজনাল ফুড, ইয়া ইয়েস গুড নাইস, ইটস গুড ফর ইমিউনিটি, ইয়া। কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। আমাদের এখানে লোকেরা এইভাবে খায় না। টাইফাই ছাড়ুন, ওরা তো জামা প্যান্টটা খুলে দেয়, আন্ডারওয়্যার পরেই বসে পড়ে। তারপর হাতের সামনে যে বাসনপত্র থাকে তার থেকে সব থেকে বড়টা নিয়ে বসবে, তারপর 2 হাত দিয়ে আমটা ধরবে, তারপর আমটাকে এইভাবে নরম করবে, তাই না? আর আমটা এইভাবে ঘুরতে থাকে। তারপর ওর মাথাটা ধরে, তারপর ওইটা ওফ যেভাবে চষে, মানে ভারতীয়রা যেভাবে আম চুষে খায় না, মানে তারপর ওর আঁটিটাও ওভাবে চষে। তারপরে যেটা থাকবে সেটা যদি কোনো ফরেনারকে দেখান যে বলুন এটা কোন ফল ছিল, কারোর দেখে বলার ক্ষমতা নেই যে এটা কোন ফল ছিল। আর আমের আঁটিটা সেও মনে মনে ভাবে যে পরের জন্মে আমি যেন আম হয়ে না জন্মাই। আর তো মানে ফল খায় আমাদের দেশের লোকজনরা। না, আমাদের দেশের লোকজন তো ফল ভালোভাবেই খায়, কিন্তু যখন আপনি মেলবোর্নে যান অথবা ভ্যাঙ্কুভারে যান বা স্যান ফ্রান্সিসকো যান, তখন আপনি কি খান? স্যার অ্যাকচুয়ালি আজকাল তো এমন হয়ে গেছে যে মানে ক্যানাডা তো ছাড়ুন, স্পেশালি যদি ভ্যাঙ্কুভারের কথা বলি, সেখানে এত পাঞ্জাবি রয়েছে, এতজন গুজরাটি রয়েছে, ইউনো প্রচুর মহারাষ্ট্রিয়ান রয়েছে, তাই ইন্ডিয়ান ফুডের অভাব হয় না। কখনো কখনো পাওয়া যায় না, কখনো কখনো এমন কান্ট্রি যেমন সাউথ কোরিয়াতে ইন্ডিয়ান ফুড অনেক কম ছিল। কিন্তু ওখানকার একটা জিনিস আমি আজও করছি, ওরা খুব হালকা ব্রেকফাস্ট করে। ওদের আপনি যা জিজ্ঞেস করবেন খুব কুইক বলে দেবে, কারণ হালকা ব্রেকফাস্ট করেছে তো। এমনকি ডিনারও ওরা খুব হালকা করে, মানে ডিনার করেই এইভাবে উঠে বসে পড়বে, আরে ওয়াও লাভলি ডিনার, থ্যাঙ্কস। আর আমাদের লোকেরা যখন ডিনার করে তখন এত পরিমাণ খায়, তারপরে এতগুলো মিষ্টি খায়, আর এইভাবে উঠতেই পারে না। আর ওরা ওখানেই হাত পা ছড়িয়ে বসে পড়ে, তারপর প্যান্টের বেল্টটা খোলে আর আপনার ডাইনিং টেবিলে এইভাবে বসে থাকে। তো আর এগুলো আমি শুধু ভারতবর্ষেই দেখেছি। খাওয়ার পর বলবে একটুখানি চা নিয়ে এসো, চা খেলেই খাবারটা নেমে যাবে। চা খাওয়ার পর কি করে নামবে? যারা হালকা খাবার খায় তাদের রিয়াকশনটা খুব কুইক হয়। কেউ ধরুন ব্রেকফাস্ট করে এসেছে ফল টল দিয়ে বা ওটস জাতীয় কিছু, ও মিস্টার জন হাউ আর ইউ, আই এম গুড ম্যান, হাউ আর ইউ। আর যেই লোকটা গলা পর্যন্ত পরোটা খেয়ে এসছে তার রিয়াকশন কিন্তু স্লো চলে, ব্রেনটা স্লো হয়ে যায়। তাকে যদি জিজ্ঞেস করেন পাজি কি খবর, 2 মিনিট পর্যন্ত কিছুই বুঝতে পারে না। তো ভালো হেলদি খাবার খাওয়া উচিত। আমি তো হাসি ঠাট্টা করে সব বলি, কিন্তু আমি যখন বাইরে শ্যুট করতে যাই তখন সামনে যেসব লোকজন বসে থাকে তাদের কেউ কেউ ইন্ডিয়ান, আমাদের নেপালের লোক, বাংলাদেশের লোক, কেউ আবার পাকিস্তানের লোক, নিজেদেরই লোকজন। কপিল, আপনাকে আর কোন কোন কথা মনে করাবো? আচ্ছা, এটা তো আপনি জনতাকে বলুন যে ইউরোপে কি করে সহজে বিয়ে হয়ে যায়, সস্তায় বিয়ে হয়ে যায়। দেখুন স্যার, সেই একই জিনিস যে আমাদের ওদের কাছ থেকে শেখা উচিত। আমি দেখেছি 4টে গাড়ি করে ছেলের বাড়ির লোকজন, আরও 4টে গাড়িতে মেয়ের বাড়ির লোকজন, টোটাল 16 জন লোক। এটাও আমি বেশি বলে ফেললাম বোধহয়। ছেলে আর মেয়ে ব্ল্যাক স্যুট পরে আসে, দূর থেকে দেখলে মনেই হয় না যে বিয়ে হচ্ছে, মনে হয় যেন ওরা স্মাগলার, কোনো একটা ডিল চলছে। ওখানে সবাই ব্ল্যাক স্যুট পরে থাকে আর একে অপরকে জড়িয়ে ধরে, তারপর একে অপরকে কিস করে, ব্যাস হয়ে গেল। আর আমাদের এখানে যখন বরযাত্রী বেরোয়, মানে গোটা শহরকে ব্যতিব্যস্ত করে দেয় স্যার। সেজে গুজে ঘোড়ায় করে বর আসে, তাই না? আলেকজান্ডার সেজে, গোটা রাস্তা ব্লক করা, মানে বাড়ি থেকে বিয়ের হল পর্যন্ত যাবে 3 কিলোমিটার রাস্তা
পুরো 3 কিলোমিটার ছড়িয়ে ছিটিয়ে চলছে। ওদিকে পেছনে কিন্তু পুরো ট্রাফিক জ্যাম। ট্রাফিকের লোকেরাও কিছু বলে না, ওরাও মনে মনে ভাবে যে ঘোড়ায় বসে আছে, সেও বুঝবে ঠেলা, একদিন বুঝবে। তো বিয়ে বলতে হ্যাঁ, মানে বিয়েতে আমাদের আপনার বিয়েতে কতজন লোককে নিমন্ত্রণ করেছিলেন? শুনেছিলাম কয়েক হাজার। স্যার আমি অ্যাকচুয়ালি আমার লিস্টে 300 জন লোক ছিল, আর ওই ঈশ্বরের দোয়ায় 3000 লোকজন এসেছিল। আমি তো নিজেই পালিয়ে গেছিলাম আমার বিয়ের সময়। হ্যাঁ, শুনেছিলাম যে লোকজন এসেছিল আর বরকনে দুজন উধাও হয়ে গেছিল। উধাও হয়ে গেছিলাম মানে 10 মিনিটের জন্য, মানে স্টেজটা আমাদের জন্যই সাজানো ছিল, কিন্তু এত লোকজন চলে এসেছিল, মানে ওনারা আমাদের জন্যেও স্টেজে কোনো জায়গাই রাখেনি। আমাদের নামকরা গায়ক হংসরাজ হংসজি, তো যেখানে আমার বিয়ে হচ্ছিল তার পেছনে আরেকটা স্টেডিয়াম ছিল, সেখানেও বিয়ে হচ্ছিল। তো তিনি ভুল করে ওখানে ঢুকে পড়েছিলেন, আর উনি আমাদের এত রাজকীয় একজন গায়ক, এত পপুলার, উনি আরেকজনের বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েছিলেন। তখন লোকজন তো খুশি ওনাকে দেখে, আসুন আসুন আমাদের কি সৌভাগ্য। উনি বলেন আপনাদের তো সৌভাগ্য বটেই, কিন্তু কপিল শর্মার বিয়ে সে কোথায় গেল? আরে সেটা তো পাশে অন্যদিকে হচ্ছে, আপনি তো আমাদের বিয়েতে এসছেন। মানে চারিদিকে সব ঘেঁটে গেছিল তখন। তো অ্যাকচুয়ালি আমি আমার বউ পালিয়ে গেছিলাম স্যার তখন। তারপর 7 পাকে ঘোরার সময় আমরা আবার ফিরে এলাম, আর আমাদের বিয়ে হলো। একটু একটু হয় স্যার, কিন্তু মানুষের ভালোবাসাও ছিল। ঠিক আছে, ভালোবাসা দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাও, তা না সকাল অবধি বসে আছে। আমি বললাম আরে আমি কি সাপের খেলা দেখাবো নাকি, আমি তো বিয়ে করছি, 7 পাক ঘুরে চলে যাবো। কিন্তু ঠিক আছে, ঠিক আছে, যারা এত ভালোবাসে তাদের জিজ্ঞেস করে নিই কিছু প্রশ্ন করতে চাই কিনা। আপনাকে নিয়ে কথাটা খুব চর্চা হচ্ছিল যে লকডাউনের সময় আপনার 2 ছেলেমেয়ের জন্ম হয়েছিল। তাহলে আপনি কি বলতে চান এটা কি সত্যি যে ওরা লকডাউনের সময় উনি হয়েছে? বলছেন যে কোভিডের সময় যখন লকডাউন চলছিল তখন আপনার 2 সন্তানের জন্ম হয়, অনেক সময় ছিল আপনার হাতে। আপনারা তো সবই জানেনই যে লকডাউনের সময় কেউই বাইরে বেরোতো না, ভেতরেই থাকতে হতো। তাই ভেতরে ভেতরেই মানে দেখুন এটা কিন্তু ওপরওয়ালার কেরামতি, আর প্রতিটা মানুষেরই সময়কে ইউটিলাইজ করা উচিত। আমার যখন মনে হলো যে গোটা পৃথিবীটা থমকে গেছে, ঠিক আছে, মানে স্যার প্রত্যেকেরই নিজস্ব একটা এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু আমার যে 2 ছেলে মেয়ে ও দুজনেই 3 বছরের মধ্যেই হয়েছে। অ্যাকচুয়ালি তখন কোভিড চলছিল তখন, তো আমি ওদের সঙ্গে সময় কাটানোর অনেকটা টাইমও পাই, তো ওটা একটা ব্লেসিং। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে কোভিডের সময় আমার 2 ছেলে মেয়ে হয়েছিল। প্রথম লকডাউনে আমার মেয়ে হয়েছিল, আর দ্বিতীয় লকডাউনে আমার ছেলে। তারপর যখন খবর ছড়াচ্ছিল যে 3য় লকডাউনও হতে পারে, তখন আমার বউ বলল তাই নাকি, যাও বিনা অডিয়েন্সেই শো করো, যাও। হ্যাঁ, আর কেউ Thank you, প্রশ্ন thank you. করতে চান কি? আমি যেমনটা শুনেছি যে আপনি ইংলিশে একটু কাঁচা, তাহলে আপনি কি এনশিওর করবেন যে আপনার 2 ছেলে মেয়ে কনভেন্ট স্কুলেই পড়ুক যাতে ওদের ইংলিশ বেটার হয়? Who told you I'm weak in English, baby? We can talk in English. I can continuously speak in English I can continuously speak for 2.5 minutes. কিন্তু হ্যাঁ, আগে আমার ইংলিশ অনেকটাই কাঁচা ছিল, এখন একটু ভালো হয়েছে। আর হ্যাঁ, অবভিয়াসলি বাচ্চারা মানে দেখুন পরের প্রত্যেকটা প্রজন্মই আমাদের চেয়ে বেটার হয়, কারণ আমরা এখন এই বয়সে এসে মানে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, ওরা তো শুরুই করেছে একদম গুগল দিয়ে, ইনস্টাগ্রাম দিয়ে, তাই অবশ্যই আমাদের থেকে বেটার হবে। কপিল, আপনি যেভাবে মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করেন, আমি দেখেছি টুইটারেও মানুষ আপনাকে নিয়েও হাসি ঠাট্টা করে। মারাত্মক। এখানে একটা ছবি আছে যাতে আপনি এভাবে বসে আছেন, এখানে জসবীর জেসিও আছেন। হ্যাঁ, আর একজন ফ্যান লিখেছেন যে এরা 3 জন টয়লেট করতে এসেছিল, কিন্তু টয়লেটে জায়গা ছিল না, তাই একসাথে বসে আছে। এটা এই ছবিটা আমি ইনস্টাগ্রামে দিয়েছিলাম। ইনি গায়ক জসবীর জেসি বাবু, ইনি হলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। স্যার বাইরে প্রচুর কুয়াশা ছিল, তাই আমরা এভাবেই বসেছিলাম, আর খুব ঠান্ডাও ছিল। আসলে আমি এই কাজটা শুরু করেছি আমার শোতে, কিছু কিছু ছবির নিচে এইভাবে অনেক ফানি কমেন্টস পড়ি আমরা, কিন্তু ভালো কথা স্যার, আগে তো সোশ্যাল মিডিয়াতে লোকজন গালাগাল দিত শুধু, আমি একটা নতুন ট্রেন্ড শুরু করেছি যে কমেন্টস করো মজার মজার, তাই এখন মানুষ আমাদের ছবির নিচেও কমেন্ট করে। ভালো তো স্যার, ভালো কথা, মানুষকে সঠিক পথে নিয়ে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, আরও একটা ছবি আছে, এটা আপনি ইনস্টাগ্রামে দিয়েছেন। হ্যাঁ, আই হ্যাভ ইন্টারন্যাশনাল ফ্যান অলসো। আর এতে মানুষ জিজ্ঞেস করছে যে সাথে ছবি তোলানোর জন্য কত টাকা দিয়েছেন। স্যার আচ্ছা বলুন তো স্যার, বিদেশিনীরা কি আমার সঙ্গে ছবি তুলতে পারে না? আমি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম, তো তখন প্রচুর মানুষ আমার সিনেমা দেখতে এসেছিল, আর যখন আমি বাইরে রেস্টুরেন্টে লাঞ্চ করছিলাম,
তখন একজন বিদেশি নিয়ে আমাকে দেখে চিনতে পেরেছিল, বলল, আরে ইউ আর দ্য সেম গাই ইন দ্য জুগ্যাটো। আমি বললাম ইয়া। ও বললো একটা ছবি তুলতে চাই। আমি বললাম আরে আমিই চাই তুলতে। তো ও আমার সঙ্গে একটা ছবি তুললো, আমি 4টে তুললাম, তারপর ইনস্টাগ্রামে পোস্ট করলাম। জেলাস লোকেরা বলছে আমি নাকি টাকা দিয়েছি। আমি কেন দেবো বিদেশিনীর সঙ্গে ছবি তোলার জন্যে? একজন লিখেছে যে কপিল শর্মার চুরি ধরা পড়েছে। হ্যাঁ, মেকআপ করতে থাকা নোরা ফতেহিকে লুকিয়ে লুকিয়ে উঁকি মেরে দেখছিলেন, মজা নিচ্ছিলেন, আর এইসব কাণ্ড ক্যামেরায় ধরা পড়েছে। স্যার আমি নিজেই রিলটা পোস্ট করেছি। আমার একটা গান রিলিজ করেছিল এই কিছুদিন আগেই, আপনারা শুনেছেন হয়তো। শুনেছেন নैना दे आंखें? হ্যাঁ, আরে না না, তো সেটা নিয়ে রিল বানিয়েছিলাম। নোরা এইভাবে বসেছিল আর আয়নায় নিজেকে দেখছিল, আর আমি বাইরে থেকেও দেখছিলাম, আর আয়নার ভেতরে ঢুকেও দেখছিলাম ওকে এইভাবে। ভালো লাগে, ভালো লাগে সুন্দরী মেয়েদের দেখতে, তাই না? খুব ট্যালেন্টেড নোরা, খুবই ট্যালেন্টেড মেয়ে। दो नैन तेरे दो नैन मेरे मिल मिल के हो गए चार, मैनू की पता सी प्यार तेरा नहीं प्यार सी यो वपार, प्यार दी उमर विच रू अपनी मैं कर सवा बैठा, नैना दे आंखें लग लग के मैं नैन रवा बैठा। এই হলো আমার গান। থ্যাংক ইউ। আমি গুরু গানটা লিখেছিল, ওই কম্পোজ করেছিল। খুব সুন্দর গানটা। কপিল, যখন আপনাকে নিয়ে আমি রিসার্চ করছিলাম, স্যার আমার শোতে যে প্রশ্নের ধারা থাকে না, সেটাতে অনেকটাই আপনার হাত রয়েছে। কারণ আদালতের মতোই 30 বছর ধরে শোটা আপনি চালাচ্ছেন, সুপার ডুপার হিট শো। দারুণ ব্যাপার স্যার এটা। আর আমি যখনই রজত স্যারকে দেখতাম যে ইনি প্রশ্নও করে নিচ্ছেন, কিন্তু সামনে যে আছে তার খারাপও লাগছে না, মানে মজাও হয়, হাসিও পায়, আবার মোদ্দা কথাও হয়ে যায়। তাই কোথাও না কোথাও আপনার থেকেই আমি ইন্সপায়ার। তো শোতে আমি যখন সবাইকে প্রশ্ন করি, আমি মানে হাসি ঠাট্টাও হয়ে যায়, আবার মোদ্দা কথাও হয়ে যায়। তো এতে আপনার অনেকখানি অবদান রয়েছে স্যার। থ্যাংক ইউ কপিল। আমরা নিয়ে নেব আরও একটা ব্রেক, আর আপকি আদালতে কপিল শর্মার ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বইতে থাকবে আরও একবার। আপনার কি এটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে আপনি মাকে নিয়েও ঠাট্টা করবেন, গিন্নিকে নিয়েও ঠাট্টা করবেন, অর্চনা পুরন সিংকে নিয়েও ঠাট্টা করবেন? अर्चना पूरन सिंह मैम तो टाका पान, আমার মা তো টাকাও পায় না বেচারি। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞাসা করছি কপিল শর্মাকে। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কমেডি কিং কপিল শর্মার ওপর অভিযোগ হলো যে ইনি সময়ানুবর্তিতা মানেন না। কপিল, একটা সময় একটা কথা খুব শোনা যেত যে বড় বড় স্টাররা সেটে বসে অপেক্ষা করত, অনিল কাপুর, অজয় দেবগন, শাহরুখ খান, অক্ষয় কুমার, কিন্তু কপিলের পাত্তা পাওয়া যেত না। এটা সেই সময়কারই কথা স্যার, যখন ওই অ্যাংজাইটি আর ডিপ্রেশনের ফেজটা চলছিল। আমি তখন স্যার কাজ করার পরিস্থিতিতে ছিলামই না। দেখুন, আপনি যখন কোনো কাজ করেন, মানে ধরুন ফর এক্সাম্পল আপনি গাড়ি চালাচ্ছেন, তখন যদি আপনার মানসিক অবস্থা ভালো না থাকে, আপনি কিন্তু চালাতে পারবেন না, আর সেটা উচিতও নয়। আর আমার কাজ তখন ছিল মানুষকে হাসানো। তা আপনি যখন মন থেকে আনন্দে না থাকেন, তাহলে আপনি লোককে কিভাবে হাসাবেন? কিন্তু কাজের প্রেশার থাকে যে না না উঠতে হবে, কাজ করতে হবে, যেতে হবে। তো আমি ভাবতাম যে আমার কথা কেউ শুনছেই না, বলছি যে কাজ করতে ইচ্ছে করছে না আমার, তা সত্ত্বেও সে প্রেশার করো। তখন আমি বলতাম যে ঠিক আছে, আমিও একটু খেয়ে নিই, করো। তবে হ্যাঁ স্যার, আমি কখনো অপেক্ষা করাইনি, কিন্তু শ্যুট ক্যান্সেল হয়েছে অনেকবার। তবে ওনারাও সবাই কোথাও না কোথাও বুঝতে পেরেছেন, কারণ যখন শাহরুখ স্যার এসেছিলেন তখন শ্যুট ক্যান্সেল হয়েছিল, আমার খুব খারাপ লেগেছিল। অজয় স্যারের শ্যুট ক্যান্সেল হয়েছিল, কিন্তু ওনারা ভালোবাসেন আর ওনারা এই কথাটাও বোঝেন যে শিল্পীদের কখনো কখনো এই ধরনের ফেজ যায়। অনেকের সাথেই এটা হয়েছে আগে। তা যখন শ্যুট ক্যান্সেল হলো, তখন শাহরুখ ভাই মানে পরের সপ্তাহে আমি অন্য আরেকটা শ্যুটে ছিলাম, তো বাড়ি থেকে যেতাম শ্যুটে, কিন্তু কখনো পারতাম, কখনো করতে পারতাম না। তো একদিন রাতে শাহরুখ ভাই এলেন, উনি ফিল্ম সিটিতে কোথাও একটা শ্যুট করছিলেন। উনি এলেন আর আমাকে ওনার গাড়িতে বসালেন। 1 ঘন্টা ধরে
শান্তি করে আমাকে বোঝালেন। আর উনি বললেন যে তুমি যখন এত ভালোবাসা পাচ্ছ তখন এত টেনশন কেন নিচ্ছ অকারণে শুধু শুধু। তো সেই জিনিসটা আমার কন্ট্রোলেই ছিল না স্যার। আমার তো মনে হতো যে আমি যদি বাইরে যাই তাহলে আমার চোখে রোদ লাগলে জানি না কি হবে, আমি কারোর সাথে কথা বলতে পারতাম না ভালো করে। 1 লক্ষ লোকের সামনে দাঁড়িয়ে আমি কথা বলি স্যার, কিন্তু সেই সময় আমার অবস্থা এরকম ছিল যে আমি 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 4টে লোকের সামনেও কথা বলতে পারছিলাম না। আর ডিপ্রেশন নামে জিনিসটা কি আমি জানতাম না। আমি তো ছোট শহর থেকে এসেছি, আমি বালতোর কথাটা শুনেছিলাম, তাই না? তো সেই পেটে ব্যথা, মাথা ব্যথা এইসব শুনেছি, কিন্তু ডিপ্রেশন আর অ্যাংজাইটি এসব তো জানতামই না। তো অক্ষয় ভাই কোথাও একটা শ্যুট করছিলেন, আমি যেতে পারিনি, কিন্তু একটা ভালোবাসা ছিল। উনি ভালো করেই জানতেন যে এই ছেলেটা একদমই এরকম নয়। তো তারপর উনি নিজের সেটে আমাকে ডেকে পাঠালেন যে আমার সঙ্গে দেখা করে। সে খুব ভালোভাবে বোঝালেন। আর তো ওটা একটা ফেজ ছিল স্যার। আমি এক জায়গায় আপনি বলেছিলেন যে আপনি যখন লেট করতেন তখন করবা চৌথেও লেট করে আসতেন। স্যার আমি করবা চৌথে তখন কাজ করছিলাম, ব্যস্ত ছিলাম। মানে এই বছরের করবা চৌথেও আর গত বছরেও তাই। তো এমনটা তো হতেই থাকে যে 2-1 বার মানুষ টাইমে পৌঁছয় তারপর লেট হওয়া শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি যেটা হয় আপনি আস্তে আস্তে দেখুন যে কিছুটা তফাৎ তো হয়। আপনি যখন নতুন বিয়ে করেন তখন কোনো ফাংশনে গেলেন বা সিনেমা হলে গেলেন, তখন স্বামী স্ত্রী পারলে একটা চেয়ারেই বসে যায়, আর তখন এটেও যায়, তাই না? আর বিয়ের যখন 5 বছর হয়ে যায় তখন বউ বসে থাকে প্রথম সারিতে আর স্বামী তৃতীয় বা চতুর্থ সারিতে বসে থাকে। তারপর 10 বছর যখন হয়ে যায় তখন বউ প্রথম সারিতে, স্বামী বাইরে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আমার মনে হয় সময় অনুযায়ী একটু একটু তফাৎ তো চলে আসেই। আর এটাই জীবনের সৌন্দর্য স্যার, হয় এসব জিনিস হতেই না, পারে। আপনার অবজারভেশন আমি অ্যাপ্রিশিয়েট করি। আপনি তো কেউ হাঁচি দিলেও সেটা সেটে ছেড়ে দেন না। আমি দেখেছি যে হাঁচি নিয়েই আপনি একটা গোটা এপিসোড তৈরি করে ফেলেছিলেন। স্যার ওটা ওটা actually সাধারণ মানুষের হাঁচি ছিল। ও আমার বন্ধু ছিল। আপনি দেখবেন যেসব কোট প্যান্ট পরা সফিস্টিকেটেড লোকেরা আছেন না, তাদের একটা আদব কায়দা আছে। মানে ধরুন বসে আছে আপনার পাশে, হাঁচি দিল, পাশের জন জানতেই পারবে না উনি হাঁচি দিলেন, সরিও বলে আবার। আর আমাদের সাধারণ মানুষরা প্রথমে আশেপাশের লোককে পেছনে সরিয়ে দেয়, এমন ভয়ঙ্কর ভাবে হাঁচি দেয় না, মানে যেন হৃৎপিণ্ড খুলে বাইরে চলে আসবে। যেমন আমার বন্ধু বড় দাদার মতো জসি ভাই, আপনিও ভালো করে চেনেন ওনাকে, জসপ্রীত জপসি, দিল লাগি কুড়ি গুজরাত দি। উনি একজনের বাড়িতে গেছিলেন। তা যার বাড়িতে গেছিলেন ওনারা পাখি খুব ভালোবাসতেন। তো ওনার কাছে একটা ছোট্ট পাখি ছিল, কখনো এদিকে বসছে কখনো ওদিকে চুচু করে বসছে। তো বলছে, আচ্ছা আপনি এটা পুষেছেন? বললেন হ্যাঁ, 6 মাস হয়েছে, খুব ভালোবাসে আমাদেরকে। আর তখনই জসিবাজির হাঁচি পেয়েছিল, এমন ভয়ঙ্কর হাঁচি দিল স্যার, পাখিরা যে কোথায় গেল কেউ জানে না। সাইবেরিয়ান পাখি ছিল একটা, হয়তো ভয় ইউগান্ডা চলে গেছে। এইরকমই আমাদের দেশের লোকজন, তাই না? কিন্তু আপনি তো সবকিছুই অবজার্ভ করেন, মানুষ শ্বাস নেয় সেটাও অবজার্ভ করেন। হ্যাঁ স্যার, ছোটখাটো জিনিসে আমি মজা পাই। ওই যে দেখুন না, ভাই দাড়ি রেখেছেন, বড় ফুল স্লিভ দাড়ি, তো আঙুল দিয়ে চুল আঁচড়াচ্ছেন। তো আপনি চিরুনি রাখুন, আঙুল দিয়ে দাড়ি আঁচড়াচ্ছেন, কিন্তু বেশ ভালো লাগছে আপনার এই স্টাইল, দারুণ। মাথায় গামছা পরে বন্দুক হাতে নিয়ে নিন, আপনি ব্যাংক ডাকাতি করতে পারবেন। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করবেন? আপনার কাছে আমার প্রশ্ন, যে এটা প্রায় দেখা যায় যে আপনার যত ইভেন্ট আর শো হয় সেখানে আপনার মা আপনার সঙ্গে থাকেন, তাহলে আজকে কেন নিয়ে আসেননি? মা না, অ্যাকচুয়ালি মায়ের আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাকে এখন অনেক জায়গাতেই যেতে হবে ফিল্ম রিলিজের ব্যাপারে, না হলে মা তো সবসময় আমার শোতে থাকে। আর একটা লাভও আছে এতে, আমার নিজেরই মা যখন সামনে বসে থাকে তখন আমার চেষ্টা এটাই থাকে যাতে ভুলভাল কথা মুখ থেকে যাতে না বেরিয়ে যায়, কারণ প্রচুর ফ্যামিলি আমার শো দেখে। আমার মা সামনে বসে থাকা মানে আমি একদম টেনশন ফ্রি থাকি, সব অনলাইনে এডিট হতে থাকে। কপিল, রেকর্ড বলছে যে আপনি সবথেকে বেশি মাইক হাতে নিয়ে কমেডি করেছেন, পৃথিবীতে আপনার রেকর্ড আছে। তো এই যে অভ্যেসটা, এটা কি আপনি মায়ের কাছ থেকে পেয়েছেন? কারণ আমি দেখেছি যে আপনার মায়ের হাতে যখন একবার মাইক চলে আসে উনি ছাড়েনি না। হ্যাঁ, এই তো নিউ ইয়ারের প্রোগ্রামেই, যেখানে জসিবাজিও ছিলেন, উনি মায়ের হাতে মাইক ধরিয়ে দিয়েছিলেন। আর আমি তো জানি মা আমার মতোই হয়েছে, মানে আমি মায়ের মতো হয়েছি, উনি মাইক ছাড়েননি স্যার। আর হ্যাঁ, এটা আমাদের পরিবারের সবার মধ্যেই আছে,
আপনার সবারই যে ছোট্ট মেয়েটি হ্যাঁ, স্যার। আছে সেও গানে আপনার সাথে গলা মেলায়। হ্যাঁ স্যার, ওর তো মিউজিকের বা গানের খুব শখ। আমাদের কাছে সেই ভিডিওটা আছে, আচ্ছা। ক্যান ইউ প্লে? लग लगे बिना दे आके लग लगे मैं नैन बैठा बिना दे आके लग लगे ও জানে না যে নैना দে আঁখে, ও বলছে मैना দে আঁখে লগ লগ কে। ওর খুব শখ স্যার। ওর 3 বছর বয়স এখন। তাহলে মায়ের মধ্যেও আছে, কপিলের মধ্যেও আছে, আর মেয়ের মধ্যেও আছে। হ্যাঁ স্যার। তাহলে এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট পুরো ফ্যামিলি। স্যার ওটাই তো আমাদের জিনের মধ্যেই আছে। আমার বাবাও শিল্পী ছিলেন স্যার। তা উনি পুলিশের চাকরি করতেন ঠিকই, কিন্তু কোথাও না কোথাও আমার মাথায় ফিল্মের আর মিউজিকের ভূত ঢোকানো অনেকটা ওনারও হাত ছিল এতে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। তো প্রত্যেকেই শুদ্ধ শিল্পী। আমি তো শুনেছি আপনার মা মিকার কাছ থেকেও গান শোনানোর জন্য ফিস না না, দিয়েছিলেন। আমার মা পাঞ্জাবের খুব ভালো ফোক জানে। মানে ওই বিয়েতে মেয়েরা একসঙ্গে সঙ্গীত করে না, অনেকগুলো ফোক সং জানে মা পাঞ্জাবের। তো একদিন এমনিই বসেছিল, মিকা আমাদের ফ্ল্যাটের ওপরের ফ্ল্যাটেই থাকে। তো মা ওর ঘরে বসে একদিন এমনিই শোনাচ্ছিল। তো মিকা নিজের মায়ের মতো মনে করে ওনাকে একদমই। তো আমাদের পাঞ্জাবিদের মধ্যে একটা রেওয়াজও আছে। তো উনি আমাদের মা, তা উনি 11,000 টাকা দিয়ে এইভাবে মাথা নোয়ালো। তো মা নিচে এসে বললো আমি মিকাকে গান শোনালাম, ও আর আমাকে পেমেন্ট দিল। আমি বললাম যে মা ও ভালোবেসে দিয়েছে। বললাম না না, আমাকে পেমেন্ট দিয়েছে। আপনার কি এটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে মাকে নিয়েও ঠাট্টা করবেন, গিন্নিকে নিয়েও ঠাট্টা করবেন, অর্চনা পুরন সিংকে নিয়েও ঠাট্টা করবেন? অর্চনা পুরন সিং ম্যাম তো টাকা পান, আমার মা তো টাকাও পায় না বেচারি। কিন্তু আমার মনে হয় যে স্যার আপনি যদি নিজের লোককে নিয়ে মজা করেন তাহলে অন্যকে নিয়েও করতে পারবেন। তাই আপনি যদি কারোর সাথে হাসি ঠাট্টা করেন, মানে দেখুন স্যার 4 দিনের জীবন হাসি ঠাট্টা করতে করতে কেটে গেলেই ভালো, নাহলে জীবনটা খুবই একঘেয়ে লাগে। যদি নিরস হয়ে যান না, আপনি এমনিতেই এখন দেখবেন মানুষকে হাসি যেন কোথাও একটা উধাও হয়ে গেছে। আপনি যখন সিগন্যালে দাঁড়িয়ে থাকবেন দেখতে পাবেন যে কিছু কিছু মানুষ এইরকম অনেক সময় নিজের চিন্তাভাবনা এমনভাবে ডুবে থাকে যে লাইটটা সবুজ হয়ে যায়, কিন্তু তবুও দাঁড়িয়ে থাকেন। বলতে হয় যে দাদা এর থেকে বেশি সবুজ হবে না আর যান। মানুষ টেনশনে থাকে। আমার মনে হয় স্যার হাসি ঠাট্টার মধ্যে দিয়ে যতটা সময় কাটানো যায় তত ভালো। কপিল, সত্যি আপকে আদালতের এই শো কখন হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কেটে গেল বুঝাই গেল না। আচ্ছা, অভিযোগ শেষ? ওয়াও। এবার একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পরে শুনবো আপকি আদালতে আজকের জাজ রাজা রণধীর স্যারের ফয়সালা আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালালাম কপিল শর্মার ওপর, কমেডি কিং এর ওপর। আর উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন হাসি মুখে। আর উনি এমন এমন ঘটনা শুনিয়েছেন যা শুনে আমি দেখলাম যে এখানে বসে থাকা সকলেই খুব হাসছিল। তাহলে এখন সময় আপকে আদালতে আজকের জাজ রাজা রণধীর সিং এর ফয়সালার। অনেক অনেক ধন্যবাদ রজত বাবু। আর আজ কপিল শর্মার শোয়ের কথা শুনে আর ওনার কথা শুনে খুবই ভালো লাগলো। আমি তো অবশ্য আগেই ওনার শোতে গিয়েছিলাম। তা আজ উনি এত সুন্দর করে রজত বাবুর প্রশ্নের উত্তর দিয়েছেন, তা যথেষ্ট প্রশংসনীয়। আর উনি উত্তর দিতে চটপটে তো বটেই, আর সবার মুখে হাসিও ফুটিয়ে তোলেন। আর থ্যাংক ইউ। আপনি লোকেদের এত আনন্দ দেন, আপনি হয়তো নিজে রিয়েলাইজ করেন না যে কত পরিবার, কত কত মানুষ আপনার ওপর ডিপেন্ড করে একটু হেসে ওঠার জন্য। আর আজকের মুখ্য বিষয়টা একেবারে আমার মনের বিষয়, যে রজত স্যারের মতন একজন হোস্ট, যার নিজস্ব একটা জায়গা রয়েছে সারা ভারত, সারা জগৎ, সমস্ত পরিবার, সমস্ত জনগণ যাদের জন্য অপেক্ষা করে থাকে, তারা দুজনেই আজ একসাথে এই প্রোগ্রামে এসেছেন। এটা দারুণ ব্যাপার। আর এটাও ঠিক যে ওনার কবল থেকে বেরোনোর আপনি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। তবে অনেক সময় উনি আপনাকে জব্দ করেছেন, আর অনেক সময় আপনি ভালো জবাব দিয়েছেন, অনেক প্রশ্নের উত্তরে রেহাই পেয়েছেন। কিন্তু একটা ব্যাপারে আমি আপনাকে শাস্তি অবশ্যই শোনাবো, হ্যাঁ যে স্যার। আপনাকে আপনার নিজের পছন্দ মতন একটি গান শোনাতে হবে। ওহো, থ্যাংক ইউ জজ সাহেব সসম্মানে রেহাই দেওয়ার জন্যে। একটা গান, আমি কিশোরদার বিরাট বড় ফ্যান, আরও অনেক শিল্পীদেরই আমি ফ্যান, কিন্তু একটা গান এটা আপনাদের সবার জন্যে। এত বছর ধরে আমাকে ভালোবাসা দিচ্ছেন আর এইভাবেই দিতে থাকবেন আপনাদের ভালোবাসা। তাই এই গানটা আপনাদের সবার জন্যে।
तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। আপনারা যদি আমার জীবনে না থাকতেন তাহলে এই জীবনে কিছুই হতো না। অনেক ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্যে। আর আমাদের মাননীয় উকিলবাবুর কাছে আবেদন আছে স্যার, আপনি আমার ওপর যত অভিযোগ করেছেন আমি তার জবাব দিয়েছি। আর এবার একবার আমাদের পাড়াতেও আসুন। জনগণ দেখতে চায় স্যার। আচ্ছা স্যারকে আপনারা আমার সাথে দেখতে চান কি না? তাহলে স্যার কখনো, আমি জানি আপনি ভীষণ ব্যস্ত থাকেন, আপনার উপরে অনেক দায়িত্ব থাকে, কিন্তু আপনার যখন ইচ্ছে সময় বের করে এলে দেখুন খুব কপিল, ভালো লাগবে। যখন জনতার আদেশ আমি অবশ্যই আসব। লাভ ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্ধুরা, এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। তাহলে এই বিশ্বাস নিয়ে ধন্যবাদ আর এই আশা নিয়ে যে কপিল শর্মা এইভাবেই জনগণকে এন্টারটেইন করতে থাকুক, তাদের মন জয় করতে থাকুক আর জনগণের হৃদয়ে রাজত্ব করতে থাকুক। আজকের শো এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।